আছে। এর আগের ব্যাপারটা হচ্ছে নৈতিকভাবে সিদ্ধান্তটা নেয়া। আমি এই সিদ্ধান্তকে স্বাগত জানাই এবং এটা বাংলাদেশের সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি। এটা কিন্তু আজকের দাবি নয়, বহু আগের দাবি। আমরা যদি আমি শ্রদ্ধাভরে স্মরণ করি, শহীদ জননী জাহানারা ইমাম যখন আন্দোলন শুরু করেন ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির, সেই সময় থেকে সাধারণ মানুষ বারবার এই দাবিটা করে আসছেন। আমরা ২০১৩ সালে গণজাগরণ মঞ্চে অসংখ্য মানুষ এই দাবি তুলেছিলেন এবং তাদেরকে ইকো করতে গিয়ে আমাদের যে ৬ দফা আমরা সে সময় দাবি করেছিলাম সরকারের কাছে, গুরুত্বপূর্ণ দাবি ছিল যে জঙ্গি সংগঠন হিসাবে এদেরকে নিষিদ্ধ করা। কারণ হচ্ছে তৎকালীন অবস্থাও যদি আপনারা দেখেন কি পরিমাণ ভাঙচুর, কি পরিমাণ অ্যাগ্রেসিভভাবে বিভিন্ন জায়গায় হামলা ভাঙচুর করে তারা দেশকে একটা অস্থিতিশীল অবস্থায় নিয়ে গিয়েছিল, এবং সেই জায়গা থেকে আজকে পর্যন্ত যতগুলো সন্ত্রাসী কার্যক্রম হয়, যতগুলো বড় আকারের বিধ্বংসী কার্যক্রম হয়, ঘুরে ফিরে দেখা যায় তারা জড়িত, তাদের লোকজন এটার সাথে কোনো না কোনোভাবে জড়িত। যেহেতু মানে গঠনগতভাবে তারা একটা জঙ্গি সংগঠন, এবং এই সংগঠনটা কিন্তু মুক্তিযুদ্ধের পরে নিষিদ্ধ ছিল। পরবর্তীতে সামরিক শাসক এসে তাদেরকে আবার পুনরুজ্জীবিত করেন, কিন্তু জামাত ইসলাম কিন্তু মুক্তিযুদ্ধের পরে নিষিদ্ধ ছিল। বিশ্বের বিভিন্ন জায়গায় আপনি নাৎসি সংগঠনগুলো তো আর ইউরোপের কোথাও কাজ করতে পারে না। তো এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আমাদের অনেক দেরি হয়েছে, তারপরেও আমি ১৪ দলকে সাধুবাদ জানাই যে নৈতিকভাবে তারা এটাতে একমত হয়েছেন যে এদেরকে নিষিদ্ধ করা প্রয়োজন। এখন এর যে প্রক্রিয়াগত ব্যাপার, এটা সরকার দেখবেন, এবং আমরা আশা করব, ব্যক্তিগতভাবে আমি আশা করব যত দ্রুত সম্ভব যাতে এই সিদ্ধান্তটি নেওয়া হয়। এই সিদ্ধান্তের যাতে কোনো রাজনৈতিক প্রক্রিয়া না হয় যে এটা বললাম তারপরে করলাম না, ধীর লয়ে গেলাম, এই জিনিসগুলো আবার খুব একটা ভালো কাজ হবে না এবং মানুষ সেটাকে ভালো চোখে দেখবেন না একেবারে। কারণ এটি নিয়ে আসলে বিভিন্ন সময় আপনি যেমনটি বলছিলেন এর আগেও নানা সময় প্রশ্ন উঠেছে এবং এই দাবিটি বারবার আসছিল যে নিষিদ্ধ কেন করা হচ্ছে না। সেটা নিয়ে একটু কথা বলি ব্যারিস্টার তানজিবুল আলম। আইনগত এবং প্রক্রিয়াগত যে বিষয়টির কথা আরিফ জেফতিক বলছিলেন, সেই বিষয়টি আপনার কাছ থেকে জানবো। ধন্যবাদ। ইনফ্যাক্ট জামাত নিষিদ্ধের কথা যখন বলা হয়, সাধারণ মানুষের পারসেপশনে যে জামাতের যে অবস্থান, সেটার সাথে জামাত এজ এ পলিটিক্যাল পার্টির আইনগত দিক থেকে যদি বিবেচনা করেন তাহলে কিছুটা ভিন্নতা আছে। সেটা কীরকম? আপনারা জানেন যে এই মানে যুদ্ধাপরাধীদের বিচারের ট্রাইব্যুনালের মাধ্যমে যখন এই জামাতে অধ্যুষিত যেসব যুদ্ধাপরাধী ছিল তাদের অনেকেরই শাস্তি হয়েছে, বিচার হয়েছে, এবং তারই প্রক্রিয়ার অংশ হিসেবে পার্টি হিসেবে, যুদ্ধাপরাধী পার্টি হিসেবে জামাতকেও প্রশ্ন এসেছিল বিচারের সম্মুখীন করার। তখন হাইকোর্টে জামাতের রাজনৈতিক নিবন্ধন কিংবা রাজনৈতিক পার্টি হিসেবে তার যে অবস্থান, বিশেষ করে তাদেরকে সিম্বল দেয়, একটা রাজনৈতিক দল যদি ইসির সাথে, ইলেকশন কমিশনের সাথে যদি নিবন্ধিত থাকে তখন তাদের একটা সিম্বল পায়। তেমন জামাতের রাজনৈতিক রেজিস্ট্রেশন এবং তাদের রাজনৈতিক যে ভোটের জন্য যে সিম্বল, দুটোই বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ফাইল হয়েছিল, এবং সেই রিটে হাইকোর্ট ডিভিশনে রায় এসেছিল যে জামাতকে যেন বাদ দেওয়া হয় পলিটিক্যাল পার্টি রেজিস্ট্রেশন থেকে, এবং সেটার বিরুদ্ধে জামাত আপিল করেছে। আপনারা জানেন গত বছর নভেম্বরে আপিলের ডিভিশন থেকেও তাদের সে আপিল খারিজ হয়ে গেছে। তার মানে যে জামাত পলিটিক্যাল পার্টি হিসেবে যে ইলেকশন কমিশনে নিবন্ধিত একটা পার্টি, সেটার নিবন্ধন হারিয়ে ফেলেছে। তার মানে তাদের পলিটিক্যাল অস্তিত্ব নাই পার্টি হিসেবে। এখন এর বাইরে জামাতের যে অবস্থান কিংবা জামাতের যে এক্সিস্টেন্স, সেটা হচ্ছে শুধুমাত্র সংগঠন হিসেবে। কারণ এই সংগঠনের নেচার কি আপনারা জানেন যে আমাদের সংবিধানে প্রতিটা নাগরিককে বিভিন্ন ধরনের অনেকগুলো মৌলিক অধিকার দেওয়া হচ্ছে, এর সংগঠন করার অধিকারও ওয়ান অফ দেম। এখন ওই যে অধিকারটা সংবিধানে দেয়া আছে সেটা কিন্তু আবার অ্যাবসলিউট অধিকার না। তার মানে হচ্ছে যে মানুষের সংগঠন করার কিংবা যে কোনো সংগঠনে যোগ দেওয়ার যে মৌলিক অধিকার বলা হয় সেটা কোয়ালিফাইড মৌলিক অধিকার। তার মানে হচ্ছে আইন দ্বারা এটাকে রেগুলেট করা যাবে। তা আজকে যে সিদ্ধান্তটা এসেছে সেটা অবশ্যই একটা পলিটিক্যাল সিদ্ধান্ত। এটা আরিফ জেফতিক যেটা বললেন, সাধারণ জনগণের, বিশেষ করে যারা মুক্তিযুদ্ধের পক্ষের যে জনশক্তি, সেটা স্বাধীনতার পর থেকে এই দাবিটা করে আসছে। এবং যেটা আপনারাও জানেন যে বঙ্গবন্ধু বাংলাদেশে আসার পর শুধু জামাত বলে নয়, সকল ধরনের ধর্মভিত্তিক রাজনৈতিক দল যেগুলো আছে তাদের সবাইকে নিষিদ্ধ করা হয়েছিল, এবং একমাত্র জিয়াউর রহমান ক্ষমতায় এসেই এই জামাতকে তার রাজনৈতিক রিহ্যাবিলিটেশনটা করা, পুনর্জন্মটা দিয়েছে। সেই কারণে আসলে বলা হয়ে থাকে যে জামাতের
ফোর ফাদার যদি বলা হয় কাউকে, কিংবা বাংলাদেশের মাটিতে জামাতের জন্মদাতা যদি কে হয়ে থাকেন, সেটা আসলে জিয়াউর রহমানের হাত ধরেই হয়েছে। এবং তিনি এই বহুদলীয় গণতন্ত্রের নামে এই স্বাধীনতা বিরোধী যেসব দলগুলো ছিল সবগুলোকে একটা আইনগত ভিত্তি দিয়েছে এবং তাদেরকে তাদের কর্মকাণ্ড পরিচালনার সুযোগ করে দিয়েছে। তো এই আজকে এসে স্বাধীনতার 53 বছর পরে এসে সরকার যে সিদ্ধান্তটা নিল, আমি মনে করি এটা বহু আগে নেওয়া উচিত ছিল এবং এটা অনেক দেরি হয়ে গেছে ইতিমধ্যে। আপনারা জানেন যে গত কয়েকদিন যে ঘটনাগুলো ঘটেছে, এখন এই রিপোর্টগুলো উঠে আসছে যে এই সহিংসতার পিছনে বিশেষ করে কাদের আসলে হাত ছিল মূলত।